নমো নমঃ। আচ্ছা, যেহেতু ৮টা ৩৬ বেজে গেছে, তো একজনই অ্যাড হয়েছেন আপাতত। যেহেতু রেকর্ড চলছে, আমি শুরু করছি আপাতত। হ্যাঁ, না হলে ধরুন টাইমটা দেরি হয়ে যাবে। আচ্ছা, তো আজ আগের দিন আমরা পড়িয়েছিলাম কারকের যে কারক, মানে কারক আর কি কর্মকারক, সেটা পড়িয়েছিলাম, এবং কর্মকারকের যে দ্বিতীয় বিভক্তি সেটা থেকে কিন্তু আজকে আমরা শুরু করবো। মানে আজকে এটা আমরা পুরোটা শেষ করব। কর্মকারকের দ্বিতীয় বিভক্তির বেশ কিছু ইম্পর্টেন্ট রয়েছে সূত্র, তো সেগুলোই পড়াবো। আচ্ছা, তো প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়া বিভক্তি। ঠিক আছে। আচ্ছা মহোদয়া, আপনি শুনতে পাচ্ছেন নাকি একটু বলবেন। হ্যাঁ, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন, তাহলে আমি বলছি। একটু মিউটটা উঠিয়ে একটু বলবেন যে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, বেশ, আমি শুরু করছি। দেখুন, তাহলে এখানে কর্মণি দ্বিতীয়া বলা হয়েছে। এই কর্মণি দ্বিতীয়াটা বিষয়টা কি, এটা একটু বুঝতে হবে। মানে ঘুরিয়ে, মানে এই সূত্রটা এমন ভাবে দেওয়া হয়েছে যে কনফিউজ করার জন্য। কারণ যদি আমরা ঘুরিয়ে কান ধরি আর কি, ডাইরেক্ট কানটা যদি আমরা সামনে থেকে ধরে নিই তাহলে সুবিধা, কিন্তু যদি আর কি গলা ঘুরিয়ে কান ধরি, তো এরকম আর কি ব্যাপারটা করা হয়েছে সূত্র আর কিছু। তো কর্মণি দ্বিতীয়াতে কি রয়েছে দেখুন, প্রথমে রয়েছে যে অনুক্ত কর্মণি দ্বিতীয়া আছে। এই অনুক্ত কর্মণি এই জিনিসটা কি, সেটা আমরা জানি না। বলা হচ্ছে যে অনুক্তে কর্মণি দ্বিতীয়া আছে, অর্থাৎ দেখুন আমরা উক্ত কর্তা পড়েছি, অনুক্ত কর্তা পড়েছি। তাহলে উক্ত কর্তায় কি হয়, প্রথমা বিভক্তি হয়, এবং অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়, এটা আমরা জেনেছি। আজকে এটা জানবো যে অনুক্ত কর্মে কি হয় আর অনুক্ত কর্তা। তাহলে অনুক্ত কর্মে আর উক্ত কর্মে দুটো, সেটা কি না, অনুক্ত কর্মের দ্বিতীয় বিভক্তি হয়। দেখুন, আমরা যেটা ডাইরেক্ট কর্মকারক দেখি, যেমন আমরা যদি বলি কর্তৃ ইপ্সিত এবং কর্মসূত্র পড়েছি আমরা আগে, এবং এখানেও দেখুন একটা ডাইরেক্ট উদাহরণ আমরা দেখবো যে রামঃ বনং গচ্ছে, তাহলে বন পদে কি হচ্ছে, দ্বিতীয়া হচ্ছে, তাই না? তাহলে বনং গচ্ছতি এখানে দ্বিতীয় পদ রয়েছে দেখুন, কিন্তু মাথায় রাখতে হবে এখানেই হচ্ছে বিষয়টা বোঝার, যে কি না বলা হয়েছে অনুক্ত কর্মণি দ্বিতীয়া। তাহলে অনুক্ত কর্মে কি হয়, দ্বিতীয়া হয়। তাহলে উক্ত কর্মে কি হয়, তাহলে উক্ত কর্মে আমাদের প্রথমা হয়ে যায়। মাথায় রাখবেন যে এখানে, এখানেই হচ্ছে বিষয়টা এখানে বোঝার, যে অনুক্ত কর্মে দ্বিতীয়া হবে, আর অনুক্ত কি হচ্ছে, আর উক্ত যখন হয়ে যাবে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হবে। এবারে এই প্রথমা বিভক্তি মানে এটার মানে কি, মানে হচ্ছে দেখুন, যখন আমরা ওটাকে প্রধান বানিয়ে দেবো, মানে কর্মে যখন আমরা যদি বনটা সহজভাবে বলি, যদি বানাং না থেকে শুধু বন থাকতো, যে না বিসর্গ, এই যে বানাম, শুধু বানাম তো না হতো, কিছু হচ্ছে বানা থাকতো আর বিসর্গ হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারতাম যে এখানে কি হয়েছে না, উক্ত কর্মে প্রথমা হয়েছে। ঠিক আছে, কিন্তু তাহলে কি হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি রয়েছে, ডাইরেক্ট ভাবে বুঝে নিন যে হরিং ভজাতি। তাহলে এই যে দ্বিতীয়া, মানে এই রূপটা যেমন চলে, যে কর্মে দ্বিতীয়া হয় আমরা জানি। তো কর্মে দ্বিতীয়া যে রূপটা হয় সেটা কি অনুসারে হয়, সেটা ভাবুন, যে কর্মণি দ্বিতীয়া, মানে কর্মে দ্বিতীয়া হয়, সেটা অনুক্ত কর্ম অনুসারী হয়। কর্মে যে দ্বিতীয়াটা হয় সেটা অনুক্ত কর্ম অনুসারী হয়। বাস এটুকু বুঝলেই এই সূত্রটা, কিন্তু আর কিছু বোঝা নেই। ঠিক আছে, এবার ধরুন আমি তো উদাহরণ দিয়ে দেবো, এক্সট্রা অনেক উদাহরণ দিয়ে দেবো, যেমন আগেরটাও পাঠিয়েছি আর কি, যে উদাহরণগুলো সেইভাবেই আমি পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি বলছে, যে রামঃ বনং গচ্ছতি। তাহলে এখানে আমরা এরকম উদাহরণ কিন্তু দেবে, বা রাম বনং গচ্ছতি, সহ গায়তি,
গীতাং গায়াতি, কর্ম দিতে হবে, গীতাং গায়াতি, এরকম যাই থাকবে আর কি, তাহলে কি হবে, দ্বিতীয়া কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে কি হবে, দ্বিতীয় বিভক্তি হবে। ঠিক আছে, এরপরে দেখুন যে সূত্রটা, সেটা হচ্ছে, দেখুন এই যে ডিটেলিং গুলো রয়েছে পড়লে পড়তে পারেন, কিন্তু এসএসসির জন্য এত কিছু দরকার নেই। ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে আমার ভাস্ট বিষয়, যখন আমরা নেট সেট পড়বো তখন একটু পড়ার বিষয় রয়েছে। তাছাড়া এগুলো কিন্তু মোটেও আসে না এখান থেকে, সেই জন্য অত গুরুত্বপূর্ণ নয়, কারণ একটা সূত্র পড়লেই কিন্তু গুলিয়ে যাবে পুরো বিষয়টা, কারণ সহজ সহজ বিষয়গুলো মাথায় রাখুন। এরপরে দেখুন ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। ঠিক আছে, আমি আগে পড়িনি, তারপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বল। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি, তাহলে কি বলছে, যে ক্রিয়ার যে বিশেষণ, তাহলে ক্রিয়ার বিশেষণ মানে দোষ গুণ বোঝাবে, তাহলে সেইখানে কি হয়, দ্বিতীয়া। তাহলে এখানে আমরা দেখবো যে, এবং কি বলা হচ্ছে, যে ক্রিয়া বিশেষণগুলি সর্বদাই ক্লিবলিঙ্গের এক বচনে, ক্লিবলিঙ্গের এক বচনে কিন্তু থাকে। আচ্ছা, এরপরে তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে, যে আশ্বাহা দ্রুতং ধাবতি, তাহলে এই যে ধাবতি ক্রিয়াটা রয়েছে, ধাবতি, তাহলে এই ধাবতি ক্রিয়াটা কি বলা হচ্ছে, এই যে দ্রুত, ধাবতিটা কেমন দৌড়াচ্ছে, কেমন অশ্বটা দৌড়াচ্ছে, কিন্তু কেমন দৌড়াচ্ছে না, দ্রুতং মানে জোরে দৌড়াচ্ছে। তাহলে এই যে জোরে দৌড়াচ্ছে, তাহলে দ্রুতং পদে কি হলো, যে ক্রিয়ার বিশেষণ কিন্তু এখানে বোঝা হবে, কিন্তু একটা কন্ডিশন দেখুন রয়েছে, ক্রিয়ার বিশেষণগুলি সর্বদাই ক্লিবলিঙ্গের এক বচনে। তাহলে এখানে কিন্তু এই দ্রুতং ভেবে এই নরবের মতো ভাববেন না যে এটা এটা তো দ্রুত শব্দ কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, দ্রুত শব্দ কিন্তু আমাদের পুংলিঙ্গ শব্দ নয়। হ্যাঁ, কারণ এখানেই গুলিয়ে যায় বিষয়টা, যে সেই জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে যে প্রথম আর এক বচন, দ্রুত শব্দের প্রথম আর এক বচন দ্রুতমই হয়, এটা হচ্ছে নপুংসক লিঙ্গে। এবং যদি এখানে ধরুন এই উদাহরণটা না দিয়ে দেওয়া হতো, যে মধুমিতা মৃদু হাসতি, বা বালিকা মৃদু হাসতি, সহজভাবে দিয়ে দিলাম কি, বালিকা মৃদু হাসতি, তাহলে মৃদুং হবে না, কারণ মৃদু শব্দ আবার কি হয়, প্রথম আর এক বচনে মৃদুই আছে। ঠিক আছে, তো এইগুলো আর কি শব্দরূপে যদি জ্ঞান থাকে বেশি, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে, কিন্তু আমাদেরকে এইভাবে মোটামুটি বুঝতে হবে, শব্দরূপ যেগুলো আমি মার্ক করে দেবো কিছু, তো এইগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ শব্দরূপ গুলো পড়বেন এবার থেকে। তাহলে হচ্ছে কি, এগুলো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, হ্যাঁ এরকম যেরকম উদাহরণ ধরুন এখানে, তাহলে আশ্বাহা দ্রুতাং ধাবতি, এখানে উদাহরণ পেলাম। এবার এইভাবে আমরা অন্য অনেক উদাহরণ করতে পারি, তাই না? যে আমরা যেমন বললাম বালিকা মৃদু হাসাতি, এটা একটা হতে পারে, তাই না? সুন্দরং সুন্দরং লিখাতি কোপি বালা, হ্যাঁ, তো কোনো বালিকা সুন্দর লিখছে আর কি, এরকম ইত্যাদি কিন্তু উদাহরণ দিতে পারে। তাহলে এখান থেকে এইটুকুই, এখান থেকে আর কিছু বোঝার নেই, যে কি এখানে মেন যে বিষয় বস্তুটা বোঝার বিষয় সেটা কি, যে ক্রিয়ার বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, এবং সেখানে কি বলছে, যে ক্রিয়ার যে বিশেষণটা হবে সেটা কি হবে, ক্লিবলিঙ্গের এক বচন। আপনাকে দিয়ে দিতে পারে প্রশ্নতে, যে ক্রিয়ার বিশেষণ, ক্রিয়া বিশেষণের দ্বিতীয় সূত্রানুসারে ক্রিয়ার বিশেষণ কোন বিভক্তিতে, হ্যাঁ, বা কোন বচনে থাকে, এরকম কিন্তু প্রশ্ন হতে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ক্রিয়ার বিশেষণের দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, এরপরে দেখুন রয়েছে যে কাল আর ধনোত্তন্ত। আচ্ছা, এরপরে দেখুন যে সূত্রটা রয়েছে সেটা কি হচ্ছে, যে কালার ধনৌর অত্যন্ত সংযোগে, তাই পদগুলো আমরা আগে ভাঙবো। ঠিক আছে, এবং এটার মানেটা দেখবো যে প্রত্যেকটার অর্থ কি বলতে যাচ্ছে। তাহলে দেখুন কাল নিলাম, কাল একটা শব্দ ভাঙবে, এবার আকারটা যদি আমরা কেটে দিই এদিকে, তাহলে কি হবে, অধ্ব, এবং তাহলে কালার কালহ অধ্ব, হ্যাঁ, তাহলে এই দুটো আগে পেলাম, তাই দুটো আগে দেখি। এবার দেখুন যে কাল মানে হচ্ছে কাল সময়কে কেন্দ্রীভূত করছে, অধ্ব, অধ্ব কথার অর্থ হচ্ছে পথ, মানে এতটা পথ, হ্যাঁ, এইরকম যদি বোঝায় তাহলে কিন্তু এখানে অধ্ব এই বিষয়টা বুঝতে হবে। তাহলে দেখুন কালা ধন, তাহলে কাল অধ্ব হয়ে গেল। এবার এর কি হচ্ছে, অত্যন্ত সংযোগ। এবার এই অত্যন্ত সংযোগ জিনিসটা কি, অর্থাৎ বলছে ব্যাপ্তি। অনেকে পড়েছেন দেখবেন যে আহ আমাদের অন্নং ভট্টের যে তর্ক সংগ্রহ করেছেন, বা দর্শন সাহিত্য যদি মোটামুটি একটা পড়া থাকে,
ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের বেশিরভাগই এক উদাহরণটা খুব কমন উদাহরণ ছিল যে যাত্রা যাত্রা ধূমা তাত্রা তাত্রা বাণী। উদাহরণটা আমরা সবাই পড়েছি। তো মানে এটা হচ্ছে ব্যাপ্তি বোঝায়, ঠিক আছে। তাহলে ব্যাপ্তি মানে কি, এতটা বিশ্ব মানে যতটা, দেখুন ওখানে বোঝানো হতো কি যে যাত্রা যাত্রা ধূমা মানে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আগুন। তাহলে কি তার ব্যাপ্তি মানে হচ্ছে পরিসর, মানে কতটা জায়গা জুড়ে রয়েছে। মানে এখানে ধরুন গোটাই অগ্নি নির্গত হচ্ছে, এখানে ধোঁয়াটাও সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে এতটা জায়গা ব্যাপী কিন্তু কি হচ্ছে আমাদের বুঝতে হবে যে এতটা জায়গা ব্যাপী, এটাই হচ্ছে অত্যন্ত সংযোগ। তাহলে দেখুন এখানে বলতে আছে যে অত্যন্ত সংযোগ অর্থাৎ ব্যাপ্তি বোঝালে কালের পরিমাণ বাচক, তাহলে কালের যে যে পরিমাণ বোঝাবে বা মাস যদি প্রত্যন্ত বোঝায় তাহলে কি হচ্ছে সেখানে দ্বিতীয়া বিভক্তি। এবং একটা বিষয় মাথায় রাখবেন, হ্যাঁ, এই সূত্র সঙ্গে আরেকটা সূত্র জুড়ে যায় যেটা হচ্ছে করণের, করণ কারকে, সেটা হচ্ছে অপবর্গের তৃতীয়া। মানে সেম টু সেম একই রকম বলা হয়, কিন্তু এখানে একটা পার্থক্য পরিলক্ষিত হয় কি না, একটা হচ্ছে এটা হচ্ছে ধরুন মানে চলতে থাকবে, মানে শেষ হয়েছে এটা বোঝাবে না, ঠিক আছে। মানে আমি যদি বলি এখানে একটা উদাহরণ রয়েছে, ধরুন যে ক্রোসং কুটিলা নদী, তাহলে কি ক্রোশ ব্যাপী কুটিল নদী, মানে আঁকা বাঁকা চলেছে আর কি নদী, এরকম অর্থে বহন করছে। তাহলে ক্রোশ ব্যাপী কি হচ্ছে কুটিল নদী, অর্থাৎ ক্রোশ ব্যাপী আঁকা বাঁকা নদী। কিন্তু নদীটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কিন্তু ইন্ডিকেট করবে না, এটা বোঝাবে না। তাহলে যদি এটার সমাপ্তি না বোঝায়, শেষ না বোঝায়, তাহলে কি হবে, তাহলে সেখানে কিন্তু এই সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হবে, যে কালা ধন অত্যন্ত সংযোগে সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এটা বলতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার এখানে দেখুন এখানে বলেই দিয়েছে নিচে যে অত্যন্ত সংযোগ কেন বলা হয়েছে, কারণ হচ্ছে অত্যন্ত সংযোগ না থাকলে হবে না। কারণ হচ্ছে অত্যন্ত সংযোগ মানে হচ্ছে এতটা জুড়ে, হ্যাঁ। এবার শেষ তার বলেন, ঠিক আছে। যেমন দেখুন এখানে দিয়েছে মাসস্ব দ্বি অধীতে, মাসে দুবার পরে, মানে যেখানে হবে না। তাহলে এখানে কি হচ্ছে মাসে দুবার পরে মানে কি তার পড়া হয়ে গেছে এরকম, মানে প্রত্যেক মাসে দুবার পড়ছে, মাসে পড়েই থাকে, মানে তাহলে তার 2 মাস যে আগে 2 মাস পড়েছে সেটা সমাপ্তি বোঝাচ্ছে, আগের 2 মাসেরও সমাপ্তি বোঝাচ্ছে কিন্তু। সেই জন্যই কিন্তু এখানে কি হলো না, এখানে হবে না, মানে কি হবে না, অত্যন্ত সংযোগ, সে বলছে অত্যন্ত সংযোগ না থাকলে সেটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে না। তাহলে অত্যন্ত সংযোগ কথাটার অর্থ কি বললাম, যেটা হচ্ছে এতটা, হ্যাঁ, এতটা পরিমাণ বাঁচিয়ে রাখতে। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে যে কাল আর ধনৌর অত্যন্ত সংযোগে, শব্দের অর্থ হচ্ছে কাল এবং পদবাচী বা পরিমাণ বাচক যদি অত্যন্ত সংযোগ বোঝায় তাহলে সেখানে কিন্তু কি হয়ে যায়, সেখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়। যেমন মাসম অধীতে মানে 1 মাস ব্যাপী কি হচ্ছে অধ্যয়ন করছে, ক্রিয়াটা কিন্তু চলছে, কন্টিনিউ চলছে। মানে এখানে সহজ কথায় বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছেন যেমন ইংলিশে টেন্সের ক্ষেত্রে, তো সেই রকম আর কি, ঠিক আছে, যে সে কন্টিনিউয়াস চলছে, তার সমাপ্তি বোঝাচ্ছে না, ঠিক আছে। তখন হচ্ছে ক্রোশাং কুটিলা নদী, তাহলে এখানে দেখুন এই যে কাল বোঝাচ্ছে, মাসটা তো কালের মধ্যেও পড়ছে, হ্যাঁ, ক্রোশটাও কি হচ্ছে যে কিন্তু পথের পরিমাণবাচক কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে পথের পরিমাণবাচক বোঝাচ্ছে বলে এখানে কি হলো যে কালার ধনৌর অত্যন্ত সংযোগে সূত্রানুসারে কি হচ্ছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, এই সূত্র সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে বলতে পারেন, তারপরে বলছি। যেগুলো পয়েন্ট গুলো মেনশন করছে সেগুলো শুধু মনে রাখার চেষ্টা করবেন, গোটার পড়া মানে বেশি আমরা যাব না, কারণ নেক্সট সেটের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু জাস্ট এসএসসির জন্য যেটুকু দরকার আমাদের সেটুকুই কিন্তু আমরা পড়ব। আচ্ছা, আশা করছি অসুবিধা নেই। তাহলে আমি পরের সূত্রতে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন অন্তরা অন্তরেণ যুক্ত। তা অন্তরা অন্তরেণ যুক্তি মানে কি, অন্তরা মানে হচ্ছে দেখুন অর্থ দেওয়া আছে, অন্তরা মানে হচ্ছে মধ্যে, এবং অন্তরেণ মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, এরকম অর্থ বোঝায়। তাহলে কি হয় যে অন্তরা অন্তরেণে যুক্তে মানে অন্তরা এবং অন্তরেণ শব্দটা যেখানে থাকবে সেখানে বলছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে এই সূত্র অনুসারে। তাহলে এখানে অর্থটা কি বহন করছে যে
অন্তরা ত্বাং মাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হুম হুম। না মাসম অধীত না, মাসে না অধীতে যদি করি, মাসে না যদি করি তবে কিন্তু অপবর্গ। মানে তৃতীয়া বিভক্তি যখন হবে না, হ্যাঁ সময়ব্যাপী হবে, কিন্তু ওটা ফল প্রাপ্তি বোঝাচ্ছে। ঠিক আছে, মানে আপনার পড়ছেন, সেটা ফলপ্রাপ্তিও হয়ে গেছে পড়ার পর। ঠিক আছে, হ্যাঁ ওটা ফল পেয়ে গেছেন, হ্যাঁ ওখানে তখন তো অপবর্গের তৃতীয়া হবে। আর যেটা কন্টিনিউ চলছে প্রেজেন্ট কন্টেন্সের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে অন্তরা ত্বাং মাম হরি। তাহলে এটার মানে কি, ত্বাং মানে তোমার এবং আমার মাঝে কে রয়েছে, মধ্যে, যেহেতু অন্তরা মানে হচ্ছে কি মাঝে, তা তোমার আমার মাঝে কি আছে, হরি আছে। এরপরে দেখুন অন্তরেনা হরিং না সুখম, মানে কি, যে হরি ছাড়া সুখ নেই, হরি ব্যতীত সুখ নেই। তাহলে এখানে আমরা কি পেলাম, যে অন্তরা এবং অন্তরেনা শব্দ দুটো পেলাম, এবং এই শব্দের যুগে কি হচ্ছে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এবার দেখুন এইখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে, যে পাণিনি কি বলেছেন, এই যে সংযোগ জিনিসটা, হলো অনন্তরা সংযোগ, এই হলো অনন্তরা সংযোগ বিষয়টা বলি, তারপরে নিচে যেটা লেখা আছে সেটা বলছিলাম। হল, হলো অনন্তরা সংযোগ মানে কি হল, হল মানে কি হচ্ছে, হল মানে হচ্ছে হল বর্ণ। হল বর্ণ মানে কি রকম, মানে হচ্ছে যে ধরুন, যে আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেটাকে কিন্তু আমাদের হল বর্ণ বলা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে অন্তরা। তাহলে দেখুন এখানে বলছে হলো অনন্তরা, অর্থাৎ দেখুন অন্তর মানে, অন্তর মানে হচ্ছে যেখানে ব্যবধান থাকবে। ঠিক আছে, তো ব্যবধান যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের কিন্তু অন্তর, আর যেখানে অনন্তরা মানে কি কোনো ব্যবধান, ঠিক আছে, সেটা হচ্ছে কি সংযোগ। এবার এই বিষয়টা আরো সহজভাবে বলে দিই, মানে দেখুন আমি একটু অন্য ডিফারেন্ট উদাহরণে যাচ্ছি। মানে ধরুন এ নামক একটা জাতীয় দল, ঠিক আছে, এবং বি নামক একটা জাতীয় দল। এবার কি হচ্ছে, সেই তারা পার্টির মিছিলে গেছে, এ টিম ধরুন গিয়েছে পার্টির মিছিলে গেছে, বি টিমও গেছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, যে এ টিমের মধ্যে যদি আরো সদস্য ঢুকে যায় সেই মিছিলের মধ্যে, কিন্তু এ টিমেরই সদস্য কিন্তু, তাহলে কিন্তু কোনো সমস্যা মানে হবে না। কিন্তু ধরুন এ টিমটা কি হলো, বি টিমে ঢুকে গেল, মানে দুজন তো দুজনের বিরোধী, তাহলে কিন্তু সেখানে দাঙ্গা কিন্তু বেঁধে যাবে। কেন বললাম, কারণ হচ্ছে এখানে সূত্রটা সেভাবে বুঝতে হবে আমাদের, যে হলো অনন্তরা সংযোগ, সংযোগ জিনিসটা কি না, বলা হচ্ছে ধরুন দুটো ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক আছে, একটা ধরুন আমি ধরলাম যে স, এই একটা রয়েছে, আর একটা পয় হলাম, তবে জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। এবার এই দুটোর দেখুন এর এর পরে ধরুন ধরলাম যে এটা মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এর মাঝে আমি কিন্তু কোনো স্বরবর্ণ লিখিনি, সেই জন্যই বললাম যে বিপরীত দল আর কি। তো মানে এই দুটোর মধ্যে যখন পাশাপাশি থাকবে কোনো অসুবিধা হবে না, কিন্তু যখনই কি হবে, যে এটার মাঝে স্বরবর্ণের অনুপ্রবেশ ঘটবে, তখন কি হবে, যে ঝামেলার সৃষ্টি হবে। ঝামেলার সৃষ্টি মানে কিছুই নয়, মানে যুক্ত বর্ণর মতো হয়ে যাবে। দেখুন কিরকম, আমি যদি বলি, একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, পুষ্প যদি দিই, পুষ্পা ধরুন দিলাম, ঠিক আছে, পুষ্পা। তো এই পুষ্পের মধ্যে তাহলে দেখুন পয়ে হালান্ত আসবে, প্রথমে কি আসবে, পয়ে হালান্ত, যদি আমরা এটাকে কি করি বর্ণ বিশ্লেষণ করি, তাহলে পয়ের পর কি আসছে, উ আসছে, তাই তো, পু। তারপরে কি আসবে, মূর্ধন্য স আসবে, ঠিক আছে, তারপরে দেখুন প আসবে। তাহলে কি, এই যে পয়ের পরে তাহলে কি দেখুন, মানে পয়ের পর উ আছে, তারপরে কি আসছে, মধ্যাহ্ন স আসছে, তাই না? তাহলে এইটাও একটা মেন, মানে এইটাও ব্যঞ্জন বর্ণ, এই পরেরটাও ব্যঞ্জন বর্ণ, কিন্তু মাঝে কে চলে এসছে, মাঝে স্বরবর্ণ চলে এসছে, তাহলে কিন্তু বিরোধ দেখা যাবে। তাহলে কিন্তু এখানে পরস্পর এই দুটো বর্ণ, মানে 1 আর 3, যেটা ধরুন এই যে প আর সা, এখানে কিন্তু আমরা সংযোগ বলবো না। তাহলে সংযোগ কখন বলবো, দেখুন মানে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, কেমন,
যেমন হচ্ছে এই যে পুটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। এবারে পরে কি আছে, যেমন ধরুন এই যে স্ব মূর্ধন্যস্য এটা আছে, এবং পরে কি আছে, প আছে, তাই না? তাহলে এই দুটোর মাঝে কি হচ্ছে, এই দুটোর মাঝে কিন্তু আর কোনো বর্ণ আসেনি, মানে বর্ণ আসেনি বলতে কি, স্বরবর্ণ আসেনি। তাহলে আলাদা কোনো বর্ণের এখানে কিন্তু অনুপ্রবেশ ঘটেনি, সেই জন্য কিন্তু এখানে কি বলা হচ্ছে, যে এটা কিন্তু সংযোগ। তাহলে সংযোগ কি, সহজ কথায় ভাবুন যে যদি দুটো ব্যঞ্জন বর্ণের মাঝে অন্য কোনো স্বরবর্ণ না আসে, পরপর দুটোই স্বর মানে ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে কি হবে, সেটা হবে সংযোগ, ঠিক আছে। আর যদি সেটার মধ্যে অনুপ্রবেশ ঘটে তাহলে কিন্তু সেখানে সংযোগ বোঝানো হবে। সেই জন্য এটা কিন্তু এতক্ষণ ধরে বললাম যে হ্যালো অনন্তরা সংযোগ। তাহলে এখানে কি বলছে, যে হ্যালো অনন্তরা সংযোগ বিষয়টা বুঝলাম। এবার বলা হচ্ছে যে ভাষ্যকার দ্বয়াশ্চৈবান্তরা কচিত এরকম প্রয়োগ করেছেন, এবং দু জায়গাতে দ্বিতীয় স্থলে ষষ্ঠী হচ্ছে। তো এর উত্তরে কি হচ্ছে, অন্তরা শব্দের দ্বারা মধ্যত্ব নিমিত্তে অবানিত্য যেখানে নির্ণীত হয়েছে সেখানে অন্তরা শব্দের যুগে দ্বিতীয়া, নচেত কি হচ্ছে, সম্বন্ধ সামান্য ষষ্ঠী। তাহলে দেখুন এখানে বোঝার বিষয় হচ্ছে একটা জিনিস, যে সংযোগ যেটা বোঝাবে সেটা কি, যে এখানে যদি সংযোগ বোঝায় এবং অসংযোগ বোঝায়, এটাই বোঝার এখানে, আর কিছু না। এক জায়গায় কি হচ্ছে, দ্বিতীয়া হচ্ছে, এবং দ্বিতীয় স্থলে কি হচ্ছে, যে ষষ্ঠী হচ্ছে। কোথায় ষষ্ঠী হচ্ছে না, এখানে বলেছে দেখুন, যে দ্বয়োশ্চৈবান্তরা কচিত, যদি দুটোর মধ্যে অন্তর মানে ব্যবধান তৈরি হয়, ব্যবধান কিসের ব্যবধান, না ওই ব্যঞ্জন বর্ণের ব্যবধান, ঠিক আছে। তো ব্যঞ্জন বর্ণে যদি ব্যবধান আসে তাহলে সেখানে কি হবে, সেখানে ষষ্ঠী মানে দ্বিতীয়া হবে না, দ্বিতীয়ার জায়গায় কি হবে, ষষ্ঠী হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু মাথায় রাখতে হবে, আর কিছু না। তাহলে এটাই বোঝাবি, মানে এখানে এমনি সূত্র আকারে কিচ্ছু জিজ্ঞেস করবে না, মানে যদি এটা দিয়ে দেয় হ্যালো অনন্তরা সংযোগ, আমি এই প্রসঙ্গে পড়ালাম কারণ হচ্ছে আমাদের কিছু সংজ্ঞাগত বিষয় আছে, সংজ্ঞাগুলো আলাদা করে পড়িয়ে দেবো আমি। তো সেই সংজ্ঞা যেমন হচ্ছে বৃদ্ধিরা আদায় আদায় গুণা, হ্যাঁ, বা এই যে এটা বললাম হ্যালো অনন্তরা সংযোগ ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু পড়তে আলাদা করে, তখন কিন্তু মানে এগুলো কাজে লাগবে। এখন শুধুমাত্র মাথায় রাখুন যে এই সূত্রটা মোটামুটি মাথায় রাখুন, এবং এই সংযোগটা কি আসলে সেটা মাথায় রাখুন। এবং সংযোগ মানে হ্যালো অনন্তরা সংযোগ এই সূত্রানুসারে কি হয়, যে যে উদাহরণগুলো যেগুলো দেখা থাকে সেখানে কি হয়, সেই স্থলে কি হয়, দ্বিতীয়াও হয় আর ষষ্ঠী হয়, ব্যাস এইটুকু বুঝুন, আর কিছু এখানে দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন যে বিষয়টা দেওয়া আছে, এটা কারিকা টাইপের দেওয়া আছে এখানে। তো এখানে কি বলছে, যে উভ সর্বতসোহ কার্যাধি পর্যাদিষু ধিগু পর্যাদিষু ত্রিষু দ্বিতীয়া অম্রেতি তান্তেষু ততো অন্যত্রাপি দৃশ্যে। তাহলে এটা বলছে কি, এটা কার না, এটা হচ্ছে বার্তিক কার করেছেন, কারণ লেখা আছে তোমার এটা একটা বার্তিক। এবং এখানে উভ সর্ব শব্দ তস প্রত্যয়ান্ত হলে তাদের যুগে, মানে যদি তস প্রত্যয়ান্ত হয়, কি উভ শব্দ এবং সর্ব শব্দ যদি তস প্রত্যয়ান্ত হয় তাহলে তাদের যোগে মানে কি, উভয়তা সর্বতা শব্দের যুগে এবং ধিক শব্দের যুগে উপরি অধি এবং আধাহ শব্দ আম্রীত হলে অর্থাৎ দ্বিরুক্ত হলে তাদের যোগে, অর্থাৎ উপরি অধ্যাদি অধ্যাদ শব্দের যোগে এখানে যাবৎ রীতে প্রবৃত্তি কয়েকটি শব্দের যোগে দ্বিতীয় হচ্ছে। আচ্ছা, এত কিছু দেখলেন, এবং সহজভাবে বিষয়টি বলি আমি। এখানে আগে আমরা দেখবো তস প্রত্যয়ান্ত জিনিসটা কি, তস প্রত্যয় আসলে কি। দেখুন তস যদি আমরা লিখি যে ত আর হালান, এবার আমরা জানি, দেখুন আগে থেকে আমি বলে আসছি যে যেহেতু হালান্তম সেহেতু এটাকে ডিলিট করতে হবে, কি তাস্যা লোপহা বলে একটা সূত্র আছে, যার ফলে কি হয়ে যায়, এটা ডিলিট হয়ে যায়, ডিলিট করতে আমরা বাধ্য, ডিলিট করতে হবে। তাহলে তাহলে তা যদি চলে যায়, দেখুন হালান্ত, তাহলে কি পড়ে থাকে, তা পড়ে থাকে। তাহলে এই যে তা, এটা কি হয়, যে শুধুমাত্র যদি ত পড়ে থাকে, তাহলে এটা কি বোঝায়, তস প্রত্যয়ান্ত মূল হয়, আমি দুটোতেই বলছি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি ধরুন ইংলিশে বলি ফ্রম বা ফ্রম দ্যাট, বাই মিনস অফ ইত্যাদি, এরকম যদি বোঝায়। ফ্রম মানে কি, কোথা থেকে মানে কোথা হইতে, ফ্রম দ্যাট মানে তাহা হইতে, আর বাই মিনস অফ মানে কি দ্বারা, দ্বারা।
তো এই যদি হয় মানে দ্বারাই বুঝুন, যে এখান থেকে ওইখানের দ্বারা ইত্যাদি যদি বোঝানো হয়, তাহলে সেখানে কিন্তু তস প্রত্যয়ান্ত হয়। এবার বুঝবেন কি করে? যেমন আমি যদি বলি তস প্রত্যয়ান্ত, দেখুন আমরা অনেক সময় কি হয়, শব্দরূপের সময় আহ ধরুন বলি যে নারাত, পঞ্চমীর এক বচন বলছি তো নারাত। এবার দেখুন পঞ্চমীর এক বচন বলা কিন্তু খুব সুবিধা নর শব্দ, তাই তো? কিন্তু ধরুন এমন একটা শব্দরূপ দিয়ে দিল যেখানে আপনি পঞ্চমীর এক বচন বলতেই পারছেন না। তখন সেখানে কি হয়, তখন কিন্তু সেখানে তা বিসর্গ দিয়ে দিলে সেটা কিন্তু বোঝে। যেমন ধরুন আমি যদি বলি যে ধাবত শব্দের পঞ্চমীর এক বচন, তাহলে যদি কেউ না জানেন তাহলে কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। হুম, তাহলে হচ্ছে অদভাগান্ত আর কি, এটা এটা আর কি ধা বাতা হা বিসর্গ হয়ে যায় আর কি। কিন্তু যদি না জানা থাকে তাহলে কি হয়, যেটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। বা ধরুন আমি যদি মহান শব্দরূপ ধরে নিই, ঠিক আছে, তাহলে মহান শব্দরূপ কিরকম হতে পারে পঞ্চমীর এক বচন, বা সুহিত শব্দরূপ কিরকম হতে পারে, বিরোধ শব্দরূপ কিরকম হতে পারে, উদাচার শব্দরূপ কিরকম হতে পারে। হ্যাঁ? তাহলে উদাচার শব্দরূপেও যেমন হচ্ছে পঞ্চমীর এক বচন হচ্ছে উদিচাহা, তো এইরকম আর কি। তো আমরা এত কিছু ভাববো না, তাহলে কি হচ্ছে যে ত লাগিয়ে দিলে কি হচ্ছে, তার সাথে কি হবে, ত বিসর্গ লাগিয়ে দিলে সেটা কিন্তু পঞ্চমীর এক বচন বোঝাবে, মানে সরল সংস্কৃতে আর কি, ঠিক আছে। সেটা তস প্রত্যয়ান্ত করেই কিন্তু হয়। যেমন নারাত, দেখুন নারাত না লিখে যদি কি হয়, নর মূল শব্দ, এবারে নরের সাথে কি হচ্ছে, আমি ত জুড়ে দিচ্ছি, ঠিক আছে, তা নারাতাহা, তো এরকম বোঝাবে, মানে মানুষ থেকে, মানুষ হইতে, এরকম বোঝাবে, ঠিক আছে, এটা হচ্ছে তস প্রত্যয়ান্ত। তাহলে এখানে আরো কি বলছে, যে দেখুন আমৃত এই শব্দটা আমরা বলি, ঠিক আছে, একটা একটা আমরা বলছি, তাহলে কিন্তু বোঝা যাবে। দেখুন আমৃত শব্দের অর্থ কি, মানে যখন একটা শব্দ দুবার ব্যবহার হচ্ছে, ঠিক আছে, যেমন গ্রামাং গ্রামাং, ঠিক আছে। তো এই যে আমি যে দুবার কোনো দ্বিরুক্তি করি, দ্বিরুক্তি মানে কি, দুবার উক্ত করছি, তাই না? দুবার বলছি, তাহলে সেটা সেটা হচ্ছে দ্বিরুক্ত। কারণ এখানে সেটা আমৃত কথার অর্থ কি, তাহলে কি বললাম, ধরুন যখন দ্বিরুক্তি হবে, দুবার বলা হবে একটা বিষয়কে, সেকেন্ড যে শব্দটা থাকে, সেকেন্ড, সেটাকে আমরা কি বলবো, যে তাকে কিন্তু আমৃত বলবো, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো তাহলে এখানে আমৃত বিষয়টা বোঝা হলো। আর উভা, এখানে কি বলছে, উভা সর্বা তসোহ, তাহলে উভয়াতা, মানে উভয়াত বলে একটা শব্দ রয়েছে, এবং সর্বতা, এই দুটো শব্দের জড়িত। উভ শুধু দিয়েছে এখানে, কিন্তু এখানে কি হবে, উভ সর্বতসো শব্দের দ্বারা উভয় উভয়াত শব্দের জ্ঞান হবে, প্লাস হচ্ছে সর্ব, একটা হচ্ছে উভয়ত, দেখুন এটা হচ্ছে জাস্ট মোটামুটি লেখার মতন লিখছি এখানে, স্ক্রিনে লেখা যাচ্ছে না, তো উভয়তা, এবং একটা হচ্ছে সর্বত, ঠিক আছে, এটা সর্বত দেখুন এখানে লেখা আছে নিচে। তাহলে একটা হচ্ছে উভয়তা আর একটা হচ্ছে কি সর্বত, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি, যে দেখুন আর বলেছে ধিগু প্রজা দিশু, এটা মানে ধিক আর উপার্যাদিশু, ভাঙছি কিন্তু সন্ধি, ঠিক আছে, ধিগু প্রজাদিশু মানে হচ্ছে একটা যে ধিক, আর একটা হচ্ছে উপায়াদিশু, হয়ে গেল। এবার দেখুন কি বলছে ত্রিশু, মানে এই তিনটে, মানে শব্দ আর কি, হ্যাঁ, এই তিনটে শব্দ আর কি। আর কি, মানে এই শব্দ আগের শব্দগুলো মিলিয়ে আর কি, যে উভ সর্বত কার্য ধিগু পর্যাদেশু, এইগুলো মিলিয়ে তিনটে, দ্বিতীয় আমৃতেশু, অন্তে, এবং অন্তেষু, দেখুন এখানে এই যে আমৃত বলে দিয়েছে অন্তেষু, মানে যে আমৃত প্লাস হচ্ছে অন্তেষু, ঠিক আছে। আর কি বলেছে, যে তত অন্যত্রাপি দৃষ্টি, তাহলে তত্র, এই বিষয়টা কিন্তু আমরা বুঝবো, ঠিক আছে, মানে এটা বিষয়টা তাহলে আসলে কি বলতে চাইছে, নিচে দেখুন বলা রয়েছে, যে এই যে শব্দগুলো রয়েছে, ঠিক আছে, সর্বত বলুন, ধিক বলুন, উপরি বলুন, হ্যাঁ, অধ বলুন, এই যে ধিগু পর্যাদেশ, এই যে এই বিষয়ে, যে যে শব্দগুলো দ্বিরুক্তি হলে যে দুবার হয়, হ্যাঁ, তাহলে কি হয়, যেমন হচ্ছে অধ অধ, দেখুন দুবার হয়েছে ইত্যাদি। এবং তাছাড়াও কি যাবৎ রীতে প্রভৃতি শব্দের যোগে কি হয়, দ্বিতীয়া বিভক্তি হয়। এটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আর কিছু না। মানে আমি যদি বলি ধিক কৃষ্ণ ভক্তম, মানে আমি নিজে থেকে উদাহরণটা বলছি, যে ধিক কৃষ্ণ ভক্তম মানে কি, ধিক কৃষ্ণের ভক্ত, তাহলে কি হবে,
সেখানেও কিন্তু এই শব্দগুলো দিতে হবে। এটা জাস্ট এমনি টাচ করে রাখছি। মানে এখানে ধরুন জাস্ট উদাহরণ ছোটখাটো দিয়ে দেবে আর কি। যেমন হচ্ছে নিজে দেখবেন এই যে ও নিচে আছে ধরুন, আমি নিজে থেকে বলছি, এখানে উদাহরণ একটা রয়েছে দেখুন কি কি যোগে, সেগুলো একটু দেখুন। যেমন যেমন হচ্ছে উভয়ত কৃষ্ণং গোপা, তাহলে উভয়তঃ শব্দ পেয়ে গেলাম। তাহলে উভয়ত শব্দ যোগে কি হয়, আমরা জানি যে এখানে কালিকাটা করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কারণ হচ্ছে দেখুন উভয় পদের দ্বারা আমি উভয়ত আগেই বলেছি, তাহলে উভয়ত হয়ে গেল। সর্বত কৃষ্ণম হয়ে গেল। ধিক, ধিক শব্দ যোগে হয়ে গেল। উপজ উপরি, লোকম, তার মানে উপরি শব্দের দ্বারা সামীপ্যে দীপ্ত। তাহলে দেখুন উপজ, এখানে কি বলেছে উপরি, উপরি মানে হচ্ছে সামীপ্য মানে কাছে, কাছে বোঝানো আর কি, কাছে বোঝানো, এবং দীপ্ত মানে হচ্ছে দুবার বলা। তাহলে পরের উপরি শব্দের আমৃত সংজ্ঞা আমি আগেই বলেছি দেখুন, যে পরের উপরি মানে পরের যে শব্দটা থাকবে সেটাতে আমৃত হবে, দ্বিরুক্তি তো হবেই। এবং যদি উপরি উপরি বলি, ধরুন দুবার বলছি উপরি উপরি, তাহলে সেকেন্ড যে উপরিটা হবে সেটা কি হবে, সেটাই কিন্তু আমাদের আমৃত হবে। ঠিক আছে, তাছাড়াও দেখুন কি বলছে, যে অধো অধো লোকম, ঠিক আছে, দুবার হচ্ছে। নদীম যাবৎ গ্রাম, যাবৎ শব্দের যুগে হচ্ছে। জ্ঞানম ঋতে সুখম নাস্তি, ঋত শব্দের যুগে কি হয় আমরা জানি, যেখানে দ্বিতীয়া হচ্ছে। তাহলে এটা কার সূত্রানুসারে হচ্ছে না, এটা বার্তিক আর কাত্যায়ন বলেছেন, তার বার্তিক অনুসারেই কিন্তু এগুলো বোঝা। ঠিক আছে, কি কি শব্দের যুগে দ্বিতীয়া হচ্ছে। ঠিক আছে, একটু দেখে নেন, কোনো অসুবিধা থাকলে এটুকুর মধ্যে বলতে পারেন। আমি একটু হোল্ড করছি 20 সেকেন্ডের মতো, 20-30 সেকেন্ডের মতো, তারপরে আমি শুরু করবো। দেখে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের সূত্রে যাচ্ছি। বাদ পড়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, একটা সূত্র আমি পিডিএফ এ এখানে মানে অ্যাড করতে ভুলে গেছি। ঠিক আছে, আমি একসাথে যখন নোটটা পাঠিয়ে দেবো। এমন কিছু সূত্র নয়, খুব সহজ একটা সূত্র আমি বলে দিচ্ছি, একবার দেখে নেবেন। ঠিক আছে, রেকর্ডটা শুনে একবার দেখে নেবেন। সেটা হচ্ছে যে অভিত পরিত সময়ানুকসা হা প্রতীক বলে একটা সূত্র আছে। ঠিক আছে, তো সেই সূত্র অনুসারে কিন্তু হবে। তো অভিত পরিত সময়ানিকসা হা প্রতীক। আচ্ছা, আমি যদি স্ক্রিনে থাকে আমি একবার দাঁড়ান সেটা বলেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এমনি বলে দিচ্ছি দেখুন, এটা পরে দেখে নেবেন। এটা কি বলছে, অভিত পরিত সময়া নিকাশা হা প্রতিযোগে, মানে কি অভিত শব্দটা, অভিত শব্দের মানে হচ্ছে কি, অভিত মানে জানেন যে সামনে বা দুই পাশে বলতে অভিত বোঝায়। ঠিক আছে, বা এখানে শুধু শব্দের যুগে, এটা শুধু মাথায় রাখবেন যে অভিত শব্দের যুগে পরিত, পরিত মানে কি, পরিত মানে হচ্ছে চারিদিকে। সময়া, সময়া মানে হচ্ছে যে কাছে যদি বোঝায়। হ্যাঁ, তারপর নিকষা, নিকষা মানে হচ্ছে, নিকষা মানে হচ্ছে কাছে। বা হা, হা প্রতিযোগী, আর মানে হাই মানে হচ্ছে যে দুঃখবোধক অব্যয় বোঝায়। ঠিক আছে, হা শব্দ। যে এই প্রতি বা এবং প্রতিযোগে কি হয়, যে দ্বিতীয়া হয়। বাস এটুকু মাথায় রাখবেন যে কি কি শব্দ যোগে দ্বিতীয়া হয় না, অভিত পরিত সময়ানিকসা হা প্রতিযোগে দ্বিতীয়া বিভক্তি স্যাৎ। তাহলে দ্বিতীয়া বিভক্তি কিন্তু হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা বোঝার বিষয়। তাহলে দেখুন যে শব্দের যোগ, তাহলে যদি আমি বলি যে কোনো, ধরুন যদি বলি যে অভিতহা দর্পণম, মানে সামনে আর কি আয়না, অভিত বৃক্ষম, এইগুলো যদি বলি,
তাহলে কাছে দুই পাশে মানে চারিদিকে গাছ এরকম বোঝাচ্ছে, সামনে গাছ বা চারিদিকে গাছ। গ্রামাং নিকাশা নদী, হ্যাঁ, যে গ্রামের কাছে আর কি নদী। হা পাপিনম, মানে হাই পাপীদেরকে হাই, মানে দুঃখবোধক অব্যয় এখানে। তো এরকম যে গ্রামাং প্রতি, এরকম যদি বলি তাহলে কিন্তু এটা কিন্তু এই সূত্রানুসারে হবে। আচ্ছা, এরপরে দেখুন এটা ভাইটাল সূত্র রয়েছে, যেটা হচ্ছে যে কর্ম প্রবচনীয় যুক্ত দ্বিতীয়। একটু শুনে নিন বিষয়টা, আমি তারপরে পিডিএফ এর জন্য বলবো, ঠিক আছে? এবার এই সূত্রের মধ্যে দেখুন, এই যে একটা সূত্র বললাম কি না, কর্ম প্রবচনীয় যুক্ত দ্বিতীয়, এর মধ্যেই তৃতীয়ার্থে, হীনে, उप अधिके च লক্ষ্মণে ভূতাখ্যান ভাগ বিপসাসু, এই যে সূত্রগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে। এর মধ্যে অভিরভাগে সব কিন্তু কিন্তু এই সূত্রের মধ্যে রয়েছে। এবার এই সূত্রটা কি ইনক্লুড করছে দেখুন, বুঝুন। মেন সূত্র, মানে মেন যে উদাহরণ রয়েছে সেটা হচ্ছে জপম অনুপ্রাবশ, ঠিক আছে? এই শেষের দিকটা যে ভিডিও আমার রেকর্ড থাকছে, একটু দেখে নেবেন, যেহেতু আমার একটা পিডিএফ মানে একটা পেজ আর কি, সেটা স্ক্যান করতে আর কি কোনো রকম এদিক ওদিক হয়েছে, তো আপনি জাস্ট এমনি বলে দিচ্ছি, একটু শুনে নেবেন। আর প্লাস হচ্ছে পিডিএফ দিলে ওটা ম্যাচ করে নেবেন, দিয়ে এখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে একটু বলবেন, ঠিক আছে? তাহলে এই যে কর্ম প্রবচনীয় যুক্ত দ্বিতীয়া, তাহলে এর মানে কি? মানে যে সমস্ত, মানে কি বলবো, যে যে সমস্ত অব্যয় বা শব্দ কি হচ্ছে, যে কোনো ক্রিয়াকে দোতিত করছে না, কিন্তু ক্রিয়াকে কি করছে, নিরূপিত করছে, তারা হচ্ছে কি, যে কর্মপ্রবচন। এবার দোতিত, এই বিষয়টা কি, নিরূপিত জিনিসটা। দেখুন, দোতনা মানে হচ্ছে প্রেশারাইজ করা, মানে প্রেশারাইজ করছে না কোনো। এই টার্মগুলো শুধু মাথায় রাখবেন, না কারণ টার্মগুলো খুব কাজে লাগে এবং বোঝার ক্ষেত্রেও কাজে লাগে। তাহলে একটা কি বললাম, দোতনা, তাহলে প্রেশারাইজ করছে না, নিরূপিত করছে, মানে সেটা প্রকাশিত করছে। তাহলে এখন যদি বলি একটা উদাহরণ, জপম অনুপ্রাবর্ষণ, শুনেছেন যারা কারক পড়ে, মানে সবাই কারক পড়েছেন এবং এটা শুনেছে উদাহরণ। তাহলে এই যে অনু শব্দ যুগে কি হচ্ছে, কর্ম প্রবচনীয় হচ্ছে। এর অর্থ কি, জপম অনুপ্রাবর্ষণ মানে হচ্ছে জপ করছে, জব করা হচ্ছে কিসের জন্য, যে বর্ষার জন্য। ধরুন সে সময় হয়তো খরা চলছে এবং বৃষ্টিপাত না হওয়ার ফলে কি হচ্ছে, যে ফসল, মানে ফসল ফলছে না, হ্যাঁ, মাঠ শুকিয়ে গেছে, ফেটে গেছে আর কি, চারিদিকে ফাটলের সৃষ্টি হয়েছে, এই জন্য কি হচ্ছে, তার ফসল ফলছে না, জলের অভাব। এবার সেই জন্য কি হচ্ছে, জাপাম অনুপ্রাবর্ষ, সেই বর্ষার জন্য, বৃষ্টিপাতের জন্য কি করছে, আমাদের জব করা হচ্ছে, ঠিক আছে? তো এর জন্য কি হবে, জাপাম অনুপ্রাবর্ষক। এই যে অণু এখানে রয়েছে, এই অণুটা কি, তাহলে এখানে দেখুন এই যে উপসর্গ, এই যে অণু, হ্যাঁ, এই শব্দটা কিন্তু থাকবে, তবেই কিন্তু কর্মবচনী হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উদাহরণটা যা শুনুন, আমি যেটা বলছি, জপম অনুপ্রাবর্ষ, তাহলে কি হচ্ছে, অণু রয়েছে আর জপ রয়েছে, দেখুন দুটো শব্দ রয়েছে। তাহলে অণু এবং জপ এবং বর্ষণের মধ্যে কি হচ্ছে, কার্য কারণ সম্বন্ধে দোতনা করছে। মানে এটার ফলেই হচ্ছে, মানে আমি যদি দুটো শব্দ না বলি, এখানেও কিন্তু মানে এই শব্দ বলতে প্রেসারাইজ, শব্দের প্রেসারাইজ হচ্ছে। দেখুন দেখি, একটা হচ্ছে জপম, একটা হচ্ছে অনু, তাহলে এই দুটোর জন্য কি হচ্ছে, মানে জপ করা হচ্ছে, এই জন্য কি হচ্ছে, বর্ষা হচ্ছে। তাহলে দুটো শব্দকে প্রেসারাইজ করছে, সেজন্য কি হচ্ছে, কার্য এবং কারণের সম্বন্ধকে বোঝাচ্ছে, কিন্তু যে দেখো কার্য কারণ কিন্তু রয়েছে বলেই কিন্তু বর্ষা হচ্ছে, ঠিক আছে? জব করা হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, বর্ষা ঘটছে। তাহলে কার্য করা হচ্ছে, কার্য কি হলো, জব করা হলো, তারপরে কি হচ্ছে, ফলাফল পাচ্ছি আমরা, কারণ যেটা হচ্ছে তার, হ্যাঁ, সে কারণটা কি হচ্ছে না, প্রাবর্ষক, মানে হচ্ছে বৃষ্টিপাত করছে। তাহলে এবং তাহলে কি হচ্ছে, এই যে তাহলে কর্ম প্রবচনীয়, তাহলে জিনিসটা কি বললাম, যেটা হচ্ছে যে সমস্ত অব্যয় কি করে, যে সম্বন্ধ বিশেষের দোতনা করে, ঠিক আছে? তাহলে সম্বন্ধ এখানে কি হচ্ছে, কিসের সম্বন্ধ, কার্য কারণ সম্বন্ধ, জপম অনুপ্রাবশ্যক, ঠিক আছে? তাহলে জপম অনুপ্রাবশ্যক যেটা রয়েছে, সেটা কি হচ্ছে, যে আমাদের এখানে বলা হচ্ছে যে সেটা কার্য কারণ সম্বন্ধ, মানে একটার জন্য একটা হচ্ছে,
ঠিক আছে, মানে দেখুন যদি জপম অনুপ্রাবশ্যক না থাকে, অনু শব্দ থাকবে কিন্তু, হ্যাঁ মাথায় রাখবেন যে কর্ম প্রয়োজনীয় অনু শব্দে কিন্তু প্রভাব থাকবে, কারণ হচ্ছে অনুলক্ষণে বলে সূত্রই আছে, ঠিক আছে। তো ওই সূত্র অনুসারে ধরুন ওটা হয়ে যায় আর কি। এখানে যেমন হচ্ছে আহ এখানে দেখতেও পাবেন যে কারিকা রয়েছে, হ্যাঁ, যে পুনঃ অনুলক্ষণ ইত্যাদি দেখবেন, এগুলো পড়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে অনুলক্ষণে এর জন্য কিন্তু অনু শব্দটা আসবে, ঠিক আছে। তো এই যে অনুলক্ষণে বলা হলো কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়াতে, তাহলে এখানে বলতে চাইছে যে আমি অনু শব্দ ধরুন রেখে দিলাম এবং অন্য শব্দের প্রয়োগ করলাম, অনুটাও রাখলাম এবং অন্য কিছু বলছি। আমি যদি বলি যে বৃষ্টিবার বলছি না, আমি ধরুন বলছি যে যে কোনো একটা কারণ মানে কার্য কারণ, হ্যাঁ, আমি যদি বলি যে আজকে বৃষ্টিপাত, বৃষ্টিপাত বৃষ্টি দিয়ে তো উদাহরণ হলোই, আমি যদি বলি যে আজকে আমি কলেজে যাব বা কলেজে যাচ্ছি, এবং আমি কলেজে গিয়ে কি হচ্ছে, আমি যদি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করি তাহলে আমাকে কি করবেন, যে আমি চাই যে আমি এবার পরীক্ষায় বসতে পারবো না, আমার যে টেস্ট পরীক্ষা সেখানে স্যার বসতে পারবো না, আপনি ব্যবস্থা করে দিন যেন আমি ফাইনালে বসতে পারি, মানে যেটার জন্য যেন কোনো অসুবিধা নেই। তাহলে এরকম উদাহরণ ক্ষেত্রেও কিন্তু কি হবে, এই কর্মপ্রয়োজনীয় যুক্ত হবে। কারণ দেখুন আমি যদি বলি যে তাহলে এখানে হবে যে পরীক্ষা থেকে, মানে আমি পরীক্ষা দিতে পারছি না সেই জন্য, তাহলে এখানে হবে যে পরীক্ষায়াম মুক্তিম অনু, পরীক্ষায়াম, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা বুঝুন যে পরীক্ষায়াম মুক্তিম অনু। তো এই যে অনু শব্দ ব্যবহার করলাম মানে পরীক্ষার মুক্তির জন্য আমি কি করলাম, যে স্যারকে বলছি, তারপরে কি করলেন তিনি মঞ্জুর করলেন যে ঠিক আছে কোনো অসুবিধা। তাহলে এখানে যে দুটো পদ নিলাম যে কি পরীক্ষায়াম, পরীক্ষায়াম মুক্তিম অনু, তাহলে মুক্তিম অনু এই দুটো কি হচ্ছে এই কার্যের কিন্তু এটা কিন্তু ভিতটা গঠিত করবে, এবং কারণ যেটা হবে সেটা ধরুন পরীক্ষা দিতে দিচ্ছে কি দেবে না সেটার জন্য যেটাই হচ্ছে সেটা হচ্ছে কারণ, ঠিক আছে, এটাই জাস্ট বোঝার বিষয়। আচ্ছা এরপরে দেখুন, তাহলে এরপরে রয়েছে তৃতীয়ার্থে, তৃতীয়ার্থে কিছুই নেই বোঝার, মানে তৃতীয়ার্থে মনে হচ্ছে কারণ সহার্থে তৃতীয়ার অর্থে কি হয় অনুকর্মবচন, তাহলে এখানেও অনু শব্দের যোগেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বল বল। না অনু অনু না না অনু অনু কথার অর্থ কর্মপ্রয়োজনীয় না, অনু কর্মপ্রয়োজনীয় ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। দেখুন যদি দুটো একসাথে দেবে না, ঠিক আছে, এবার যদি দুটো অর্থ মানে কি দেবে যে অনুলক্ষণে ধরুন দিয়ে দিল জপমনুপ্রাবশ্যক, এখানে কোন অর্থে কর্ম প্রয়োজনীয় হয়েছে, অনুলক্ষণে না তৃতীয়ার্থে, না ধরুন আরো যদি সূত্র থাকে যেমন যদি বলে অবহিরভাগে হীনে বা উপ অধিক ইত্যাদি সূত্র দ্বারা কোনটা হবে, তখন আপনাকে বলতে হবে যে অনুলক্ষণ। হুম, মেন সূত্র। হুম হুম, হ্যাঁ হ্যাঁ। হুম, একদম। যেমন হচ্ছে আমি যদি বলি ধরুন কর্ম প্রবচনীয় হচ্ছে মেন পয়েন্ট, আমরা বলি না মেন পয়েন্ট সাব পয়েন্ট, তো মেন পয়েন্ট হচ্ছে কর্ম প্রবচনীয়, তো সাব পয়েন্ট প্রথম যে সাব পয়েন্ট আছে সেটা হচ্ছে অনুলক্ষণ। বোঝা যাচ্ছে সেটা? আচ্ছা ঠিক আছে। এবারে তখন দেখো তৃতীয় অর্থে আছে, তো তৃতীয় অর্থে কে কি বলছে যে সহার্থে তৃতীয়ার অর্থে অনুকর্ম প্রবচনীয়, তাহলে সহ অর্থে, ঠিক আছে, মানে একসাথে থাকা অবস্থান যদি বোঝায় তাহলে কিন্তু কি হবে এখানে কর্মবচনীয় কি হবে, তৃতীয়ার্থে কর্মপ্রবচনীয়। তাহলে কি হচ্ছে নদীম অন্ববস্থিতা সেনা, তাহলে এখানে এটার মানে কি, এখানে বলতে চাইছে যে নদীর যে এক প্রান্ত থেকে আমার পুরো প্রান্তই আর কি নদীর সঙ্গে সম্বন্ধ, এই অর্থ সংবদ্ধ মানে হচ্ছে নদীর চারিদিকে কি হচ্ছে সেনা দল রয়েছে, মানে আমি যদি বলি যে বর্ডার রয়েছে, ঠিক আছে, ধরুন যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে
এবার কি রয়েছে সেখানে হচ্ছে নদী বয়ে চলেছে, এবার নদীর চারিদিকে কি রয়েছে, এদিকেও সেনা রয়েছে এদিকেও সেনা রয়েছে, তো এরকম অর্থে বলতে পারছি। ঠিক আছে, সহার্থে একসঙ্গে সব সেনা রয়েছে। তো এই অর্থে কি হচ্ছে, তৃতীয়ার্থে এই সূত্র অনুসারে কি হচ্ছে কর্ম, যদি বলে যে এরকম দেয়, যে উদাহরণটা ধরুন দিয়ে দিল, তাহলে বলতে হবে কি, যে কর্ম প্রবচনীয় সূত্রানুসারে তৃতীয়ার্থে এই মানে এই কি বলবো, যে ধরুন হ্যাঁ তৃতীয়ার্থেই বলবেন ডাইরেক্ট, যে তৃতীয়ার্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে, তৃতীয় অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক আছে, যে কর্ম প্রবচনীয় সূত্রানুসারে তৃতীয়ার্থে এই অর্থে মানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এরকম বলতে হবে। এবার এখানে দেখুন অনেক কি হয়েছে, কিছু কনক্লুশন রয়েছে, এগুলো আমাদের এখন দরকার না। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই করতে, কারণ এখানে দেখুন মার্ক করা আছে, এখানে বোল্ড করা আছে নদীমটায়, নদীম পদে উক্ত উক্ত তো করতে হবে। এবার কি হচ্ছে যে আপনাদেরকে তো পুরোপুরি লিখতে দেয় না, যে মানে ফুল, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, যেহেতু এমসিকিউ আসবে, তো এইভাবে লিখতেও দেবেও না আর কি। এবং কোন পদে সেটা ধরুন যদি জিজ্ঞেস করে, তাহলে সেখানে বলতে হবে যে কোন পদে হয়েছে। এরপরে দেখুন হীন শব্দ যুগে হচ্ছে, তাহলে হীন শব্দ যুগে এটা এমন কিছু বোঝা নেই, যে কি হীনার্থক যদি হয়, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে অনুহরিং সুরা, তাহলে ঝিন বলতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে হরির থেকে, দেখো সুরা, সুরা মানে হচ্ছে দেবতাগণ যারা রয়েছে। ঠিক আছে, তাহলে অনু হরিং সুরা, মানে এখানে বলতে চাইছে যে যারা মানে হরির থেকে দেবতারা, বাকি যে দেবতারা রয়েছে সেটা কি হচ্ছে নিকৃষ্ট, মানে তারা হীন আর কি। তাহলে এখানে শ্রেষ্ঠত্বর প্রতিপাদন করা হচ্ছে কাকে, হরিকে। তাহলে হীনার্থে বলছে কি, যে হীন অর্থে যেটা কি হচ্ছে, সেটা কিন্তু কর্মপ্রবচনীয় হয়, তাহলে এখানে হীন অর্থই বোঝাচ্ছে। আচ্ছা, এখানে উদাহরণ দেখে আপনাকে বুঝতে হবে যে হীন অর্থ। আবার দেখুন যে মানে এখানে হীন বলে শব্দটা থাকবে না, কিন্তু দেখে বুঝতে হবে যে অনু শব্দের যুগে কিন্তু যদি দুটো পদ থাকে, ধরুন হরিং সুরা বললো, বা এখানে যদি দৈত্যা বা বললো ইত্যাদি বললো, বা ধরুন আরাইয়া বললো, হ্যাঁ, যে শত্রুগণ যারা রয়েছে তাদের থেকে শক্তিশালী, হ্যাঁ, তাহলে ওদেরকে হীন বোঝাচ্ছে, তাহলে সেই শব্দ কি হচ্ছে, কর্মবচন হচ্ছে। আবার দেখুন কি বলছে, উপ অধিকেচা, তাহলে উপ এবং যদি অধিক, এখানে কিন্তু এখানে বলছে যে উপ অধিকে, তাহলে অধিক হলো, এবং এই অধিক অথবা হীন অর্থে কি হচ্ছে, কর্মবচনী হচ্ছে। উপ অর্থেও এখানে কি বলছে, কারণ এই সূত্রটা আলাদা করে দিয়েছে, কারণ বলছে অধিক শব্দ যুগেও কি হচ্ছে আমাদের কর্মবচনীয় হয়। তাহলে উপ এখানে শব্দ যেমন মেনশন করা আছে, উপহারিং সুরা, তাহলে দেখেই বুঝতে পারবেন যে উপশব্দের যে উপ অধিক আছে, তোর উপশব্দটা রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এই শব্দ দেখে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, উপপরার্ধে হারে গুণা, তাহলে উপশব্দের কিন্তু প্রয়োগ রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন এই সূত্রটা একটু বোঝার আছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, যে লক্ষণে থ্যং ভূতাখ্যান ভাগ বিপসাসু প্রতি পর্যনবঃ, অর্থাৎ লক্ষণ ইত্যম ভূতাখ্যান ভাগ বিপসাসে প্রতি পরি অনুকর্মবচনী। তাহলে এগুলো অর্থও দেখুন দিয়েছে, অর্থ মানে ইত্যম ভূত মানে কি, যে এই রকম হয়েছে। ঠিক আছে, এই রকম হয়েছে। এবার তৃতীয়াতে যখন মানে আমরা যেমন পড়েছেন যে ইত্যম ভূতা, মানে সূত্র কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ বহন করে। ঠিক আছে, যে একটা জায়গায় যে প্রয়োগটা হবে, অন্য জায়গায় কিন্তু অন্য প্রয়োগ হতে পারে, সেটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আর কিছু না। তো এখানে যেমন হচ্ছে তৃতীয়াতে আমরা দেখবো যে ইত্যম ভূতা লক্ষণে বলে একটা সূত্র আছে, তাই না? তো সেখানে কি হচ্ছে, যে যে অবস্থাকে বোঝাচ্ছে, যে তার মানে ওটা দেখিয়ে, তার লক্ষণ দেখে আর কি, চিহ্নের দ্বারা যেটা বোঝাচ্ছে, ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে। জানা পড়েছে কি জটাভি তাপস হয়, তো সেই জটার দ্বারা তাপসকে জানা যাচ্ছে। তো এইখানে কিন্তু এই রকম হয়েছে, এই অর্থে কিন্তু ইত্যম্ভূত বলা হচ্ছে। আখ্যান মানে হচ্ছে বর্ণনা, বিষয় যে কোনো বিষয়ের বর্ণনা। তাহলে ইত্যম্ভূত আখ্যান মানে কি, এখানে এই রকম হয়েছে বা এই বর্ণনা দেওয়া হয়েছে। আর বিপসা মানে কি, বিপসা মানে হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি জিনিসটা কি, আমি সেটা আগেই বললাম, যে এত দূর বিস্তৃত যেটা ব্যাপ্তি, হ্যাঁ, অত্যন্ত সংযোগ যেমন পড়লাম আমরা, সেই ব্যাপ্তি। তাহলে এখানে কি বলছে দেখুন, এখানে বলছে বৃক্ষং প্রতি,
পরি অণু বিদ্যুৎ বিদ্যুৎ, তাহলে বৃক্ষং প্রতি শব্দের যুগ হতে পারে, আবার বৃক্ষং কি হতো বৃক্ষং পরি বা অণু বিদ্যুৎ বিদ্যুৎ। তাহলে বৃক্ষের ওখানে কি হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে, যে ধরুন রিফ্লেক্ট যেটা পড়ছে এখানে বিদ্যুৎ চমকানো রিফ্লেক্ট পড়ছে, ঠিক আছে, এটাই কিন্তু বলছে যে বৃক্ষং প্রতি, মানে বৃক্ষের প্রতি বা পরি অণু যাই হোক একই অর্থ বহন করবে, হ্যাঁ প্রতি পরি অণু একই এখানে কিন্তু অর্থ বহন করবে, ঠিক আছে। তো বিদ্যুৎ বিদ্যুৎ মানে বিদ্যুৎটা কি হচ্ছে রিফ্লেক্ট করছে কোথায় গাছে। এবার দেখুন এখানে একটা খুব সহজ ভাবে ঘরের ছবি দেওয়া আছে, গাছের ছবি দেওয়া আছে, এবং এখানে লেখাও আছে সহজ ভাবে কি, যে কোনো একজন ব্যক্তিকে আছে ঘরে রয়েছে, সে কি করছে, সে কিন্তু আকাশটা দেখতে পাচ্ছে না, তার ফলে কি হচ্ছে জানলা দিয়ে গাছ দেখতে পাচ্ছে, আকাশের বিদ্যুৎ ঝলক গাছে পড়ছে, এখানে বিদ্যুতের জ্ঞাপক হলো গাছ, জ্ঞাপকে প্রতি পরি কিংবা অণুর কর্মপ্রয়োজন হওয়ায় কর্মপ্রয়োজনে যুক্ত দ্বিতীয়। তাহলে এর প্রতি মানে গাছের প্রতি, হ্যাঁ মানে গাছের উপরের প্রতি, গাছের উপরে বিদ্যুৎ যেহেতু পড়ছে, তো এইরকম অবস্থায় দেখছি, সে অর্থ কি বলছে, কি হয় যে এরকম বর্ণনা করা হচ্ছে কি, যে এই রকম গাছের প্রতি বা গাছের উপরে পড়ছে কি বিদ্যুৎ, ঠিক আছে, ডাইরেক্ট দেখছে না, তাহলে কি হচ্ছে এখানে কি হবে কর্মপ্রয়োজনীয় যুক্তে দ্বিতীয়া হয়। এবার দেখুন আমাদের সময় অনেক সময় হয় না যে ঠাকুমা গল্প বলছেন বা বাবাই গল্প বলছেন যে এই রকম জানিস তো বর্ণনা রয়েছে এই বিষয়ে, এইখানে প্রসিদ্ধ রাজা ছিলেন, আমরা শুনেছি যে তার যে মানে সিংহ দুয়ার ছিল সেটা এরকম ছিল, মানে এরকম বর্ণনা পাওয়া যায়, তাহলে কি হচ্ছে ডাইরেক্ট আমি দেখছি না, আমি শুনতে পাচ্ছি, তাহলে সেটা কার মাধ্যমে শুনতে পাচ্ছি, রিফ্লেক্ট হচ্ছে কার মাধ্যমে, বাবার মাধ্যমে, মানে আমার কাছে বাবার থেকে পৌঁছাচ্ছে বিষয়টা, আমি ডাইরেক্ট পৌঁছাচ্ছে না, সে কথাটা বাবার কাছ থেকে শুনতে পাচ্ছি বা ঠাকুমার কাছ থেকে শুনতে পাচ্ছি। তেমনি এখানে ডাইরেক্ট বিদ্যুৎ উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আকাশ যখন রয়েছে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু রিফ্লেক্ট হয়ে কোথায় পড়ছে না গাছের উপর পড়ছে, তাই হচ্ছে কিন্তু গাছের রিফ্লেক্টার আমরা বুঝতে পারছি। তাহলে যদি ডাইরেক্ট কোনো কিছু না হয়, যদি বর্ণনা বিষয়ে বলা হয়, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু কর্মপ্রয়োজনীয় যুক্তে কি হবে দ্বিতীয়া হবে, ঠিক আছে, এই সূত্রানুসারে, তাহলে এটা বুঝতে হবে। এবার বিপসা মানে যে ব্যাপ্তি বলেছি, এবার ব্যাপ্তি মানে ধরুন আমরা যদি বলি যে গাছের যে বিদ্যুৎটা চমকাচ্ছে, তাহলে এতটা ব্যাপ্তি ধরে মানে এতটা পর্যন্ত, মানে এতটা জায়গা জুড়ে আমি দেখতে পাচ্ছি, এরকম অর্থে বহন করতে হবে। তখন উদাহরণ করে দিয়ে দেবো, তখন দেখবেন যে আরো সহজ হয়ে যাবে বিষয়গুলো। তাহলে এখানে বলা হচ্ছে কি যে যেমন বিষ্ণু প্রতি, হ্যাঁ এখানে বলছে ব্যক্তি বিশেষে বিষ্ণুর প্রতি অবস্থা বিশেষ এসেছে এরকম বর্ণনা হচ্ছে, আমি বললাম এখানে বর্ণনা বিষয় হচ্ছে আলোচনা, ডাইরেক্ট আমি বিষ্ণুকে দেখছি না, ঠিক আছে, তো এরকম কিন্তু বলা হচ্ছে, এবং যার জন্য এই অবস্থান্ত তাতে দ্বিতীয়া, বেশ এটা হলো। তাহলে দেখুন বিষ্ণু বিষ্ণু পদে হচ্ছে এখানে, হরিং প্রতি হরি পদে হচ্ছে। আচ্ছা এরপর আরো কি বলা হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় হরির ভাগে পড়লো লক্ষ্মী, যার ভাগে যায় তাতে দ্বিতীয়া, ঠিক আছে, সেটা হচ্ছে কি মানে যেহেতু লক্ষ্মী প্রাপ্তি করেছিল কে, যে আমাদের হরি, তো সেই জন্য কি হচ্ছে এখানে কিন্তু হরিপদেও কিন্তু হবে, ঠিক আছে, মানে এই যে পরে উদাহরণ রয়েছে যে হরি প্রতি লক্ষ্মী, তাহলে লক্ষ্মীটা কার ভাগে এলো না হরির। আচ্ছা আরো দেখা যাচ্ছে এখানে আরো উদাহরণ দিয়েছেন বিপসা, বিপসা অর্থে কি হচ্ছে দেখুন, এখানে হচ্ছে বিপসা মানে হচ্ছে আমি বলেছি যে ব্যাপ্তি, কিন্তু এখানে পুনঃ পুনঃ বোঝাবে, মানে বার বা দুবার দ্বিরুক্তি হবে বিপসায়, কিন্তু বিপসা মানেই হচ্ছে দ্বিরুক্তি হবেই সেখানে, ঠিক আছে, যেমন হচ্ছে বৃক্ষং বৃক্ষং গ্রামাং গ্রামাম, হ্যাঁ এরকম কিন্তু থাকবে, হ্যাঁ বৃক্ষং বৃক্ষং প্রতি গ্রামং গ্রামং প্রতি, হ্যাঁ তো নদীম নদীম প্রতি ইত্যাদি কিন্তু যদি দেয়, তাহলে কিন্তু এখানে বিপসা অর্থে কি হবে কর্মপ্রয়োজনীয় যুক্তে দ্বিতীয়া হবে, কোন সূত্রানুসারে, যে উপরে যে সূত্রটা রয়েছে সেটা বলতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখুন হয়ে গেল, এখানে আর বোঝার কিছু নেই মোটামুটি। আচ্ছা আর একটা সূত্র পড়িয়ে দেবো, তারপরে যে সূত্র আছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা দেওয়া আছে বলে পিডিএফ এ জাস্ট দেখেছি, একই পেজে রয়েছে বলে। আচ্ছা এরপরে এটা পড়িয়ে দিচ্ছি, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবেন। দেখো অভিরভাগ, তাহলে অভিরভাগ কি বলছে, যে অভাগ শব্দ থেকে প্রাপ্ত, এটা প্রাপ্ত পাওয়া গেছে, যে কি এর অর্থ কি হলো, বলছে এখানে দেখুন বলছে লক্ষণ ইত্তম ভূতাখ্যান ভাগ বিপসা, এই চার প্রকার অর্থের মধ্যে ভাগ অর্থ বাদে,
মানে চারটে অর্থ বহন করছে কর্ম প্রয়োজনীয় যুক্তে, কিন্তু এর মধ্যে যদি ভাগ শব্দটা বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে, বাদ দেওয়া হলো, সুতরাং থাকলো তিনটা, কি, লক্ষণ, ইত্তম ভূতাখ্যান, বিপসা। তাহলে এই তিন অর্থে কি হচ্ছে, অভিকর্ম প্রয়োজনীয় হয়, ঠিক আছে। তাহলে সহজ, এটা খুব সহজ সূত্র, এমন কিছু নয়। বলছে তাহলে কি, যদি ভাগটা না থাকে, তাহলে বিপসা অর্থে যদি বোঝায় ইত্তম ভূতাক্ষণ এবং লক্ষণ অর্থে যদি বোঝায়, তাহলে অভিরভাগা সূত্র অনুসারে কি হবে, কর্ম প্রয়োজনীয় প্রাপ্ত হবে এখানে। যেমন এখানে রয়েছে বৃক্ষম অভি বিদ্যুৎ বিদ্যুৎ। আবার কি হচ্ছে, এটা কি হলো, যে লক্ষণে লক্ষণ বোঝাচ্ছে, যে কি, যে বৃক্ষের মানে উভয়ে, মানে বৃক্ষের উপরে কি হচ্ছে, বিদ্যুৎটা কি হচ্ছে, চমকাচ্ছে। আর কি হচ্ছে, ইত্যম ভূতাখ্যানে হরিম, এখানে হচ্ছে ইত্যম ভূতাখ্যান, তাহলে মানে হচ্ছে কি হচ্ছে, যেরকম ইত্যম ভূতাখ্যান মানে আপনি জানেন যে এরকম বলা হয়েছে কি, যে হরিম অতি ভক্তি, অভিভক্তি। তাহলে আমরা আগে বললাম কি, এই যে ইত্যম ভূতাখ্যান কথার অর্থ এইরকম হয়েছে, তাহলে এখানে কিন্তু এইরকম হওয়া বোঝাচ্ছে। আর আরেকটা বিষয় কি বলছে, আরেকটা উদাহরণ, যে বিপসায় মানে বৃক্ষ, বিপসা কি বল, বিপসা বোঝা সব থেকে সহজ, যে ডাবল ডাবল থাকবে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন হয়তো করতে পারেন, কিন্তু আমি তার আগেই বলে দিচ্ছি এই বিষয়টা, যে এখন প্রশ্ন হতে পারে, যে এক জায়গায় আমি দেখলাম যে বৃক্ষম অভি বিদ্যুৎ বিদ্যুৎ, এটা আপনি তো বললেন যে অভিরভাগ সূত্র অনুসারে, কিন্তু সেটা এটা কিন্তু অভি শব্দের যোগেই কিন্তু হচ্ছে, ঠিক আছে, অভি শব্দ যেহেতু আছে সেইটাই কিন্তু হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এখানেও কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুৎ বিদ্যুৎ, কিন্তু সেখানে বৃক্ষণ প্রতি এরকম ছিল, ঠিক আছে, সেই জন্য কিন্তু সেখানে আলাদা সূত্র হয়ে যাবে, যখন প্রতি শব্দ যোগ থাকবে তখন কিন্তু এই সূত্র আপনাকে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু যদি এই উদাহরণটা কি হচ্ছে, প্রতির জায়গায় অভি দিয়ে দেয়, তাহলে কিন্তু অভিরভাবে সূত্র অনুসারে কর্ম প্রয়োজনীয় প্রাপ্ত হয়েছে, এটাই কিন্তু বলতে হবে, বাস এটাই কিন্তু পার্থক্য, আর কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তাহলে মোটামুটি এটুকু থাকছে আজকে, এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, আশা করি প্রশ্ন যদি থাকে বলতে পারেন, নাহলে যদি পরেও যদি পড়ে মনে হয় যে পিডিএফটা পাঠাবো, পরেও যদি মনে হয় যে কোনো প্রশ্নের এখানে বুঝতে পারছি না, তখন সেটা আমাকে গ্রুপে জানাবেন, আমি বলে দেবো। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, যেটা ক্লাসের মাঝে এমনিও আমি গ্রুপে দেবো, কিন্তু বলে রাখি যে যে মক টেস্ট এক্সাম গুলো হচ্ছে, সপ্তাহে তো 3টে হচ্ছে, এবার কিন্তু সেখানে 4টে ইনক্লুড হবে, ঠিক আছে, মানে 3 দিন যে মক টেস্ট গুলো হবে আপনাদের, সেটা হবে সিঙ্গেল সিঙ্গেল কোনো পার্টের উপর হবে, ঠিক আছে। আর যেগুলো ধরুন একদিন এক্সাম এমন হবে, যেগুলো যেগুলো পার্ট গুলো আগে পড়ে এসছেন আগে থেকেই, এবার কম্বাইন্ড মানে পুরোটা মিলিয়ে আর কি, ঠিক আছে, যে আগেও যেগুলো পড়েছে নতুন দিচ্ছি, এরকম কিছু কিছু আমি বলে দেবো, মেনশন করে দেবো, তো টোটালি ওটার উপর এক্সাম হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে মোটামুটি তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। পিডিএফ পাঠানোর পর বলবেন যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলে দেবো সেটা, ঠিক আছে। সকলকে শুভরাত্রি।